ইতিহাস এভাবেই তৈরি হয় ইতিহাস। এভাবেই অমরত্বের পেয়ালায় চুমুক দেন ভারতীয় নারী ক্রিকেট দল। এভাবেই ১৯৮৩ যেন এত এত বছর পর ফিরে আসে এই ২০২৫ সালে। এভাবেই সেদিনের কপিলস ডেভিলসের জাতিস্বরের প্রত্যাবর্তন ঘটে যায় হারমনপ্রীত অ্যাঞ্জেলস হিসাবে। সেদিনের মহিন্দর অমরনাথ হয়ে ওঠেন আজকের শেফালি ভার্মা কিংবা দীপ্তি শর্মা। সেদিনের কৃষ্ণমাচারী শ্রীকান্ত, বলবিন্দর সিং সান্ধু, মদন লাল, রজার বিনিরা হয়ে ওঠেন আজকের স্মৃতি মান্ধানা, জেমিমা রদ্রিগেজ, শ্রীচরণী। ভারত প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জিতে যায়, ঠিক যেমনভাবে তারা জিতেছিল পুরুষদের বিশ্বকাপ সেই ১৯৮৩ সালে। ৮৩ সালে কপিল দেবের ওই ভারতের বিশ্বকাপ জয় তাদের ক্রিকেট মানচিত্রে আলাদা একটা জায়গা তৈরি করে দিয়েছিল। আধুনিক ভারতের এই ছেলেদের ক্রিকেটের যে আধিপত্য, সেইটার একটা ভিত্তি তৈরি করে দিয়েছিল। আর আজকে এসে এই ২০২৫ সালে হরমনপ্রীত কৌরের ভারতের নারী দল ওয়ানডে বিশ্বকাপ জেতার পরে সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটালো যেন ৪২ বছর পরে। ভারত আজকের এই ফাইনালে, রুদ্ধশ্বাস ফাইনালে শেষ পর্যন্ত গিয়ে আপনি যখন ব্যবধান দেখবেন যে ভারত ৫২ রানে জিতেছে, তখন আসলে এই টেনশনটা ফিল করতে পারবেন না যে কিরকম রুদ্ধশ্বাস তারা এই ম্যাচটা জিতেছে, এই ফাইনালটা জিতেছে। কেননা তাদের শুধুমাত্র প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ছিল না, তাদের প্রতিপক্ষ ছিল এক্সপেকটেশন, প্রত্যাশা। এই পুরো ভারতবাসীর প্রত্যাশা কাঁধে নিয়ে তারা যেইভাবে লড়াই করেছে এবং ফাইনালি গিয়ে যেইভাবে জিতেছে, তাতে করে প্রজন্ম থেকে প্রজন্মে এই শিরোপা জয়ের গল্প করা হবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে হরমনপ্রীত কৌরের এই দলের শিরোপা জয় ইন্সপায়ার্ড করে যাবে জেনারেশন থেকে জেনারেশন, নিঃসন্দেহে। ভারত যে এই ম্যাচটা জিতলো, যেটা আমি বলছি যে ৫২ রানের জয় পরাজয়ের ব্যবধান আসলে বোঝাতে পারছে না যে কিরকম রুদ্ধশ্বাস ম্যাচটা হয়েছে, সেইখানটাতে তারা ঠিক কোন জায়গাটাতে জিতে গেল। দেখুন, এইখানটাতে প্রথমে বলতে হবে শেফালি ভার্মার কথা। তার এই বিশ্বকাপ খেলারই কথা ছিল না। বিশ্বকাপের ১৫ সদস্যের দলেও তিনি ছিলেন না। ইনফ্যাক্ট রিজার্ভ যে লিস্ট, সেইখানটাতেও তিনি ছিলেন না। ওই জায়গাটাতে একজন ওই যে ভারতীয় ক্রিকেটার প্রতি তিনি যখন হচ্ছে গিয়ে ইনজুরির কারণে ছিটকে গেলেন, ভারতীয় নির্বাচকরা তাকে এই স্কোয়াডে অন্তর্ভুক্ত করলো। সেমিফাইনাল ম্যাচটাতে তিনি তেমন কিছু করতে পারেন না, কিন্তু ফাইনালে কি অসাধারণ তিনি পারফর্ম করলেন। প্রথমত ব্যাট হাতে, তারপরে বল হাতে। ব্যাট হাতে তিনি একটা ৭৮ বলে ৮৭ রানের যেই ইনিংসটা খেলেছেন, সেইটা অনেক বিচারেই অতুলনীয়। প্রথমত স্মৃতি মান্ধানার সাথে তার ওই ওপেনিং পার্টনারশিপ ১০৪ রানের, যেটা ভারতকে একটা বড় স্কোরের প্ল্যাটফর্ম গড়ে দিয়েছে। তারপরে গিয়ে তিনি ওই জায়গাটা থেকে বল হাতেও যখন তাকে ক্যাপ্টেন দিয়েছিলেন, ভারতের সাউথ আফ্রিকা যখন ওই যে ২৯৮ রান চেস করতে নামে, ২১ নম্বর ওভারে বল হাতে তাকে দেওয়ার পরে প্রথম পরপর ২ ওভারে যে তিনি ২টা উইকেট তুলে নিলেন, সেইটা আসলে অসাধারণ। অসাধারণ বললেও কম বলা হবে। শেফালি ভার্মার জন্য জীবন যে এইরকম একটা চিত্রনাট্য লিখে রেখেছিল, সেইটা আসলে কে জানতো। কিংবা ধরেন দীপ্তি শর্মার কথা। দীপ্তি শর্মা ব্যাটিংয়ে ৫৬ বলে অপরাজিত ৫৬ রানে একটা ইনিংস খেলেছেন এবং তার ওই ইনিংসটাতেই ভারত ৩০০-র কাছাকাছি স্কোরে নিয়ে গিয়েছিল ২৯৮। তারপরও ইনিংসটাকে তিনি আরেকটু গতি দিতে পারতেন কিনা, ২৯৮ কি আসলে এই নাভি মুম্বাইতে যথেষ্ট স্কোর কিনা শিরোপা জয়ের জন্য, ওরকম প্রশ্নের জায়গা ছিল। আর তিনি যখন ওই যে একটা ক্যাচ ফেলে দিলেন, তখন তো মনে হচ্ছিল তিনি বোধহয় আসলে ভারতের শিরোপাটাই না ফেলে দেন। কিন্তু ওই জায়গাটা থেকে তিনিও তার রিডেমশনটা কিভাবেই না করেছেন। প্রথমত ওই পার্টনারশিপটা ব্রেক করে তারপরে একই ওভারে আরও ২টা উইকেট তুলে নিয়ে লরা ওয়ালভার্ট এবং ওইখানটাকে ট্রায়নের উইকেট, এবং লরা উলভার্টের যে উইকেটটা, সেইটাই আসলে ফাইনালটা ভারতকে ফাইনালি জিতিয়ে দিয়েছে। কেননা সাউথ আফ্রিকার এই ক্যাপ্টেন, যিনি সেমিফাইনালেও সেঞ্চুরি করেছিলেন এবং ফাইনালেও সেঞ্চুরি করে তখন তিনি অপরাজিত, দলকে তিনি জেতানোর পথেই ছিলেন। হ্যাঁ, ওইখানটাতে দীপ্তি শর্মা তিনি উইকেটটা ব্রেক করেছেন, পার্টনারশিপটা ব্রেক করেছেন বটে, কিন্তু তারপরে তো সাউথ আফ্রিকার শেষ ১০ ওভারে
88 রান প্রয়োজন ছিল। লরা উলবার্ট যদি থাকতেন তাহলে সেইটা হওয়াটা খুবই সম্ভব ছিল এবং সেইখান থেকে দীপ্তি শর্মা তাকে আউট করলেন। অবভিয়াসলি মিড উইকেটে যেই ক্যাচটা আমনজোত কৌর নিয়েছেন সেটার কথাও বলতে হবে। একবার, দুইবার, তিনবারের চেষ্টায় যে ক্যাচটা তিনি নিয়েছেন, তিনি আর বিশ্বকাপ ট্রফিটা ভারতের হাত থেকে ফেলে দেননি। এই জায়গাটাতেই ভারত আসলে ম্যাচটা নিজেদের করে নিয়েছে পুরোপুরি। হ্যাঁ, সাউথ আফ্রিকার এরপরেও কামব্যাক তারা করতে পারতো, এই ভাবনার জায়গাটা আসে। কেননা ওই যে লিগ পর্বের যেই ম্যাচটা সেইখানটাতে সাউথ আফ্রিকা মোটামুটি এরকম একটা অবস্থা থেকে ভারতের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়ে এসেছিল। 8 নম্বরে যে ওই নাদিম যিনি আছেন তিনি 54 বলে 84 রানের একটা অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন, কিন্তু আজকে আর সেটা হওয়ার নয়। পরপর 2 বলে ভারতের পর 2টা ক্যাচ ফেলেছে, কিন্তু সেইটাও হওয়ার নয়। লাস্টে গিয়ে ওই জায়গাটাতে যে একটা দুর্দান্ত ক্যাচ হরমনপ্রীত কৌর ধরলেন, ক্যাপ্টেনের ক্যাচেই আসলে ভারতের এই শিরোপা জয়টা নিশ্চিত হয়ে গেল। 298 যখন চেস করতে নামছে সাউথ আফ্রিকা, তখন কিন্তু এই উইকেটে এটা মোটামুটি পার স্কোর ছিল এবং প্রেশার সিচুয়েশনটা যারা ভালোভাবে হ্যান্ডেল করবে তারাই আসলে ম্যাচে বিজয়ী হবে, ওইরকম একটা অবস্থায় কিন্তু ছিল। সাউথ আফ্রিকার ওপেনিং স্ট্যান্ড ভালো হয়েছে, তারা পাওয়ার প্লে লাস্ট ওভারে গিয়ে উইকেটটা হারিয়েছে, সেইটাও আমনজোত কৌরের একটা ডিরেক্ট থ্রোতে রান আউট হওয়ার প্রেক্ষাপটে। 10 ওভারে তারপরও তারা 52 রান তুলেছে। সেইখান থেকেও সাউথ আফ্রিকা কিন্তু মাঝখানে আরেকটা উইকেট হারালো। 20 ওভার শেষে 113 রানে তারা পৌঁছে যায় 2 উইকেটে, এবং তারপরেই আমি বলছি ওই যে শেফালি ভার্মাকে বোলিংয়ে নিয়ে আসলেন হরমনপ্রীত কৌর, এবং শেফালি যে পরপর 2 ওভারে 2টা উইকেট তুলে নিলেন, সেইটা খুবই গুরুত্বপূর্ণ। আর যখন ওই দীপ্তি শর্মা 30 নম্বর ওভারে একটা উইকেট তুলে নিলেন, সাউথ আফ্রিকা 30 ওভার শেষে 5 উইকেটে 150, তাদের আর বাকি 20 ওভারে 5 উইকেট হাতে নিয়ে আরও 149 রান করতে হবে। কিন্তু ওই যে বললাম, লরা উলবার্ট ছিলেন এবং তিনি যতক্ষণ ছিলেন সাউথ আফ্রিকার আশাটাও ততক্ষণ ছিল, কিন্তু তিনি ওই সেমিফাইনালে সেঞ্চুরির পর ফাইনালেও সেঞ্চুরি করলেন বটে, দলকে আসলে জেতাতে পারলেন না। দীপ্তি শর্মা যিনি ব্যাটিংয়ে 50 করেছেন, তিনি বোলিংয়েও 5-5টা উইকেট নিয়েছেন, কি অসাধারণ তিনি পারফর্ম করেছেন। আবার শেফালি ভার্মার কথা বলছিলাম যে তিনি ব্যাটিংয়ে 87 রানের একটা অসাধারণ ইনিংস খেলেছেন, যার এই ওয়ার্ল্ড কাপই খেলার কথা না, আবার বোলিংয়ে ওই রকম 2টা ব্রেক থ্রু এনে দিয়েছেন। ফলে এই দুইজনকেই আপনি 1983 বিশ্বকাপের মহিন্দর অমরনাথ হিসেবে বলতেই পারেন। ভারত যে তাদের ব্যাটিংয়ে 298 পর্যন্ত করেছে, সেইখানটাতে ওপেনিং পার্টনারশিপে শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানার 104 রানের ওই জুটিটা একটা বেস তৈরি করে দিয়েছে। তারপরে গিয়ে তারা স্মৃতি মান্দানার উইকেট হারানোতে এই পার্টনারশিপটা ব্রেক হলো। 45 রানে তিনি আউট হয়েছেন। শেফালি ভার্মা একটা লাইফ পেয়েছিলেন বটে 56 রানে, কিন্তু সেঞ্চুরিটা তিনি করবেনই এমন মনে হচ্ছিল। সেই 2022 সালে লাস্ট তিনি ওয়ানডেতে 50 করেছেন। 2024-এর পর আর ওয়ানডে দলে তিনি সুযোগ পাননি। সেই তিনি এইবার সুযোগ পেয়ে তিনি তার ওয়ানডে ক্যারিয়ারে বেস্ট ইনিংসটা খেললেন, ওয়ানডে ক্যারিয়ারে বেস্ট বোলিং পারফরমেন্সটা করলেন। এর চেয়ে বেশি আর একজন ক্রিকেটারের কাছ থেকে আপনি কি চাইতে পারেন? ভারতীয় সমর্থকরাই বা আর কি চাইতে পারত? এরপরে গিয়ে ভারতের ওই মিডল অর্ডারের ওই জায়গাগুলোতে জেমিমা রদ্রিগেজ বলেন, হরমনপ্রীত কৌর বলেন, তারা ওই যে 20 রান 24 রান করে আউট হয়ে গিয়েছিলেন। শেষ দিকে গিয়ে তাদের স্কোরটার সেই প্রত্যাশিত গতি পায়নি যতটা হওয়ার কথা ছিল। দীপ্তি শর্মার ওই ইনিংস আছে, সঙ্গে রিচা ঘোষের 24 বলে 34 রানের ইনিংসে তারা 298 পর্যন্ত পৌঁছতে পারে, যেইটাকে আপনি মোটামুটি পার স্কোর ধরতে পারেন। এবং যখন আপনি মাথায় রাখবেন যে সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়ার 338 রান তাড়া করে জিতে গিয়েছিল, তখন কিন্তু ওই স্কোর তাড়া করার ব্যাপারেও সাউথ আফ্রিকার আসলে কি বলা ছিল, আত্মবিশ্বাসী থাকার কথা, যে অস্ট্রেলিয়ার ওই স্কোর যদি ভারত তারা করে জিততে পারে তাহলে তারা কেন জিততে পারবে না। কিন্তু ভারত সেটা হতে দেয়নি। ভারতের এইবার আর সেই 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে যেই স্বপ্নভঙ্গ হয়েছিল, সেই স্বপ্নভঙ্গ হয়নি। ছেলেদেরটাকে আমি বলছি, তারা বরং 1983 বিশ্বকাপের সেটাই আসলে ফিরিয়ে এনেছে। কপিল ডেভিলস এইবার হরমনপ্রীত কৌর এঞ্জেলস হিসাবে ফিরে এসেছেন, প্রত্যাবর্তন হয়েছে তাদের এই জাতিস্বর হিসেবে। ভারতের নারী দলের এই প্রথম বিশ্বকাপ জয়, তারা এইবারে টুর্নামেন্টের বিবেচনা করলো এটার আসলে গুরুত্ব অনেক। মাঝখানে তারা টানা 3টা ম্যাচ হেরেছিল, সাউথ আফ্রিকার কাছে, অস্ট্রেলিয়ার কাছে, ইংল্যান্ডের কাছে। ঘরের মাটিতে বিশ্বকাপে তারা কত দূর যেতে পারবে সেইটা একটা বিরাট প্রশ্নবোধক চিহ্নের সামনে ছিল। কোনো মতে তারা সেমিফাইনালে উঠেছে, কোনো মতে বলতে আমি বলছি যে হচ্ছে গিয়ে লাস্ট দল হিসেবে সেমিফাইনালে উঠেছে। তারপরে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার ওই 338 চেজ ডাউন যখন তারা করে জিতে গিয়েছে, তখনই কিন্তু তাদের ভিতরে সেই আত্মবিশ্বাসের জায়গাটা আরো অনেক বেশি হয়েছে এবং ফাইনালে গিয়ে ফাইনালি তারা নারী বিশ্বকাপের শিরোপা, ওয়ানডে শিরোপাটা তারা আসলে জিততে পারলো। ভারতের এই জয় নিঃসন্দেহে তাদের নারী ক্রিকেটকে একটা ভিন্ন মাত্রা দিবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে তাদেরকে আসলে ইন্সপায়ার করবে। এবং সেইখানটাতে টার্নিং পয়েন্টের কথা যদি বলেন, তাহলে
অবভিয়াসলি শেফালি ওয়ার্মার তার যে ওই যে ২টা উইকেট সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু সাউথ আফ্রিকার যদি ওইখানটাতে লরা উলভার টিকে যেতেন, থেকে যেতেন শেষ পর্যন্ত, নাদিন ডি ক্লার্কও যেহেতু সাউথ আফ্রিকার রয়েছে, অত পরে ব্যাটিং করেন, যিনি ওই যে ৫৪ বলে ৮৪ রানের ইনিংসটা খেলেছিলেন। ফলে লরা উলভার্টের সেই উইকেটটাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই যে পরপর ২ ওভারে দীপ্তি শর্মা যে পার্টনারশিপটা ১ম এ ব্রেক করলেন, পরের ওভারটাতে ২টা উইকেট তুলে নিলেন। সেই ২টা উইকেটের মধ্যে লরা উলভার্টের যে উইকেটটা রয়েছে, ওই ২টা ওভারই ম্যাচটা ভারতকে ফাইনালি গিয়ে জিতেছে। অনেক, অনেক টার্নিং পয়েন্টের ভিতরে ওইটাকেই তাই আমার ভারতীয় নারী ক্রিকেট দলের এই ইতিহাস তৈরি করা, অমরত্বের পেয়ালায় চুমুক দেওয়া, শিরোপা জয়ের টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে। কতটা একমত হলেন আপনি? জানাতে পারেন।